লিভারপুল শেষ 7 ম্যাচের ভেতরে এই নিয়ে 6টায় হারলো। ক্রিস্টাল প্যালেসের কাছে রাউন্ড অফ 16-এ হেরে লিগ কাপ থেকেও বিদায় নিয়েছে আর্নে স্লটের দল। আর তারা কাদের সঙ্গে হেরেছে? যে দলের বিপক্ষে এই সিজনে এই নিয়ে তারা তৃতীয়বারের মতো হারলো, সেই ক্রিস্টাল প্যালেসের কাছে, তাও আবার অ্যানফিল্ডে। ইসমাইল আসারের জোড়া গোলে ফার্স্ট হাফে লিড নিয়েছিল ক্রিস্টাল প্যালেস। লিভারপুল একটা আনকোরা একাদশ নিয়ে মাঠে খেলতে নেমেছিল, যেখানে শুধুমাত্র ছিলেন অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার, ছিলেন সেখানে জো গোমেজ এবং রবার্টসন। এই দল নিয়ে লিভারপুল সেকেন্ড হাফে আর কুলিয়ে উঠতে পারেনি। আর্নে স্লটের দল আরো একটা গোল শেষ পর্যন্ত হজম করেছে, আর লিভারপুল 3-0 গোলে ক্রিস্টাল প্যালেসের কাছে অ্যানফিল্ডে হেরে লিগ কাপ থেকে বিদায় নিয়েছে। লিভারপুল এই ম্যাচে যে দাঁড়াতেই পারেনি, তার পক্ষে যুক্তি হিসেবে আপনি এই স্ট্যাটগুলো দেখতে পারেন। আপনি তার বিপক্ষে বলার মতো কোনো কিছু এই মুহূর্তে খুঁজে পেতেও বোধহয় বেগ পাবেন। শটস অন টার্গেটটাই দেখেন, লিভারপুলের মাত্র একটা শটস অন টার্গেট। লাস্ট রাউন্ডের ম্যাচের পর যে ম্যাচটা তারা হারলো, এই ম্যাচের একাদশে 10টা পরিবর্তন করেছিলেন আর্নে স্লট। তিনি যখন ক্রিস্টাল প্যালেসের এগেইনস্টে নামলেন অ্যানফিল্ডে, তখন তার মাথায় ওটাও কিন্তু কাজ করছিল। এই অলিভার গ্লাসনারের সাথেই তিনি কমিউনিটি শিল্ডে হেরেছেন, তিনি এফএ কাপে এই লিগ কাপে হারলেন, প্রিমিয়ার লিগেও তাকে হারতে হয়েছিল। এবং লিভারপুলের যে হারার শুরু, সেটা কিন্তু ক্রিস্টাল প্যালেসকে দিয়েই তাদের সেই হারা শুরুটা হলো। লিগে যখন তারা টানা ম্যাচগুলো যখন হারা শুরু করলো, কমিউনিটি শিল্ডে তো ছিল সিজনের আগের ম্যাচটা, এই ম্যাচটা লিভারপুলের জন্য আসলে অনেক কিছু তুলে ধরেছে। আপনি যে আপনার সেকেন্ড টিমটা যখন নামিয়েছেন, আমরা দেখেছি এটাতে আর্সেনাল তাদের সেকেন্ড টিম নামিয়েছে, ম্যানচেস্টার সিটি নামিয়েছে, চেলসি নামিয়েছে, তারপরও ধরাটা কিন্তু খেলো লিভারপুলে। লিভারপুলের দুর্দশার শুরু আর শেষ কোথায় সেটা যদি আমরা দেখি, শেষ কোথায় আমরা এখনো জানি না, কিন্তু লিভারপুলের দুর্দশাটা আপনি জানতে চাইবেন। রেকর্ড হয়েছে কিছু অ্যানফিল্ডে। 1934 সালে তারা সবশেষ নিজেদের ঘরের মাঠে কোনো একটা ডোমেস্টিক টুর্নামেন্টে বা কাপ ম্যাচে তারা গোল না করে হেরেছিল। সেই রেকর্ডের পুনরাবৃত্তি ঘটেছে অ্যানফিল্ডে। 27 সেপ্টেম্বর পর থেকে এখনো পর্যন্ত ইউরোপের টপ 5 লিগে সবচেয়ে বেশি ম্যাচ হারা দলটার নাম কারেন্ট প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন লিভারপুল। সবশেষ 7 ম্যাচে লিভারপুল শুরুতে গোল খেয়েছে, অর্থাৎ অপোনেন্ট গোল করেছে আগে। লিভারপুল একটা ম্যাচেও লিডে যেতে পারে নাই। সব প্রতিযোগিতা নিয়ে এই নিয়ে টানা তৃতীয়বার প্যালেসের কাছে হার। আর শেষ 10 ম্যাচে লিভারপুলের থাকলো না কোনো ক্লিন শিট। এখন এর পক্ষে আপনি বা আর্নে স্লটের পক্ষে আপনি বলতে পারেন যে দলটা আসলে তিনি বাছাই করেছিলেন, সেটা নিয়ে কথা বলতে পারেন। আমরা একাদশটা দেখেই নিই যে লিভারপুল কোন একাদশটা নামিয়ে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে জিততে চেষ্টা করছে। লিগ কাপে সাধারণত যেরকমটা হয়, তাই না, যে ইয়াং দল আসলে নামানো হয়, আসলে তিনি তাই নামালেন। ওই 2-3 জন ফুটবলার বাদ দিলে বাকি সবাই আপনি এখানে তরুণ। কেরকেস হচ্ছে গিয়ে তিনি রয়েছেন, ম্যাকঅ্যালিস্টার তো ইনজুরির কারণে এই সিজনে রেগুলার না, তাকে রাখা হয়েছিল। কিয়েসাও তো একটা রেয়ার স্টার্ট আসলে তিনি পেয়ে গেলেন এই লিগ কাপের 11টায়। তবে আর্নে স্লট এই জায়গায় তার যে সিস্টেম, সেই সিস্টেমের মধ্যে নতুন একটা অ্যাডাপ্টেশন তিনি আনতে চেয়েছিলেন। 3 ম্যান ব্যাকলাইন, অর্থাৎ 3 জন সেন্টার ব্যাক নিয়ে তিনি ম্যাচটা স্টার্ট করলেন। আমরা দেখি যে ক্রিস্টাল প্যালেসও কিন্তু রেগুলারলি এই 3-4-3 ফরমেশনে খেলে। তো আর্নে স্লট এখানে চেয়েছিলেন সেভাবেই কাজটা করতে। প্রথম দিকটায় মনে হচ্ছিল যে গোমেজ, রবার্টসন, এন্ডো তারা বেশ ভালোভাবেই কাজ করছে, কিন্তু স্যার তার তো প্রিয় প্রতিপক্ষই হচ্ছে গিয়ে আপনার লিভারপুল। তিনি এখন পর্যন্ত লিভারপুলের এগেইনস্টে তার 7টা গোল রয়েছে, মানে তিনি একাই হারিয়ে দিলেন। এবং পিনোর কথাও কিন্তু বলতে হয়, এরেমি পিনো যিনি লাস্ট গোলটা করেছিলেন, তিনিও ইজিলি লিভারপুলের এই ডিফেন্স লাইনটাকে ব্রেক করলেন। এরপরে আর্নে স্লটকে স্বাভাবিকভাবে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনি যে একাদশটা বাছাই করলেন, আপনি জানেন আপনি এই মুহূর্তে চাপে আছেন, তাহলে আপনি এই তরুণ একাদশটা কেন মাঠে নামালেন, সেটাই কি আপনার হারের কারণ কিনা? তখন তিনি বলছেন যে দেখুন, আমি লিগ কাপে আমার তরুণদেরকেই খেলতে দেই এবং আমার সিস্টেমটা এটা। গত বছর আমি এই কাজ করেছি, এবারও আমি এটা করেছি। লিভারপুলে এখন যে আমরা বারবার হেরে যাচ্ছি, এর পক্ষে কোনো যুক্তি দেখানো সম্ভব নয়। সে 7 ম্যাচের ভেতরে 6টায় হারার অনেকগুলো কারণ খুঁজে পাওয়া যাবে, কোনোটাই যথেষ্ট নয়। কোনো কারণ দিয়েই এসব হারের ব্যাখ্যা হয় না। এখন এই হারেরও কারণ নিয়ে কথা বলা যেতে পারে, কিন্তু তাতে কোনো লাভ নেই, কারণ লিভারপুলে 5-6 ম্যাচ হারা বিরাট সমস্যা। সমস্যা তো আসলে একটু একটু করে আর্নে স্লটের জন্য বাড়ছে। আমি ধরে নিলাম যে ঠিক আছে, এটা লিগ কাপের ম্যাচ এবং লিগ কাপের ম্যাচে লিভারপুল অত সিরিয়াসলি নেয়নি, যেটা কোনো টিমই আসলে নেয় না। বাকিরা হয়তো উতরে গেছে, কিন্তু লিভারপুল উতরতে পারে নাই। লিভারপুল রাদা চিন্তা করেছে যে আমি আমার মূল ফুটবলারদেরকে এখন একটু বিশ্রামে রাখবো, যেহেতু 3 দিন পর পর আমাকে ম্যাচ খেলতে হচ্ছে। যদিও 3 দিন পর পর
ম্যান সিটিকে ম্যাচ খেলতে হচ্ছে, আর্সেনালকে ম্যাচ খেলতে হচ্ছে, কিন্তু স্কোয়াড ডেপথের দিক থেকে লিভারপুল যে কিছুটা পিছিয়ে সেটা বোধহয় এই ম্যাচে আমরা একটু নতুন করে টের পেলাম। কারণ আপনি সাইড বেঞ্চের দিকে তাকাতে পারেন, সাইড বেঞ্চেও লিভারপুলের আসলে কোনো ফুটবলার ছিল না। যেটা ম্যান সিটি এবং আর্সেনালের সঙ্গে লিভারপুলের তফাৎ এই ম্যাচটায় অন্তত পক্ষে। ম্যান সিটি পরের দিকে গিয়ে তাদের প্লেয়ারদেরকে নামানোর সুযোগ পেয়েছে, আর্সেনাল বুকায়ো সাকাকে পর্যন্ত ব্যবহার করেছে, কিন্তু লিভারপুল সাইড বেঞ্চ থেকে নামাবে কাকে? যত মেইন টিমের ফুটবলার আছেন সবাইকে তো কাল বিশ্রামই দেওয়া হয়েছিল এবং তার হাতে আসলে অপশন ছিলেন 6 জন, তাও 6 জনই হচ্ছে ইয়াং ফুটবলার। দেখেন এই জায়গায় আরো একটা জিনিস আপনি যদি খেয়াল করেন, তিনি এটাও আসলে বলেছেন যে ম্যানচেস্টার সিটি তারাও তাদের হচ্ছে রেগুলার স্টার্টারদের ছাড়া ম্যাচটা নামিয়েছিল, সেখানে তারা জিতেছে। আর্সেনালের ক্ষেত্রেও যদি আপনি খেয়াল করেন, আর্সেনালের কিন্তু রেগুলার স্টার্টার আসলে সেই ম্যাচে ছিল না, তারপরও আর্সেনাল আসলে ম্যাচটা জিতেছে। স্কোয়াড ডেপথ আছে, হ্যাঁ, এই জায়গায় তিনি বলছেন তার স্কোয়াড ডেপথটা কোন জায়গায় কমে গেছে, ইনজুরি এবং হচ্ছে কি আপনার কিছু রেস্ট আলটিমেটলি তাকে দিতে হয়েছে। আপনি যখন হচ্ছে এত টাকা নিয়ে ট্রান্সফার উইন্ডোতে নামলেন, এত বেশ কিছু আপনি হাই সাইন করলেন, কিন্তু তারপরও আপনার যদি ডেপথের সংকটে আপনি দিন শেষে ভোগেন, তাহলে তো বলতে হবে যে গোড়াতেই আসলে লিভারপুলের গলদটা হয়ে গেছে। সংকটে ভোগার তো আসলে লিভারপুলের কোনো কারণ ছিল না সিজন শুরুর আগে, তো আমাদের কাছে এরকমটা মনে হয় নাই। এই ম্যাচে তিনি কি তার ফুটবলারদেরকে ধরেন, কথার কথা ফন্ডাইককে অথবা আপনি ধরেন যে একিতিকে বা সালাকে তিনি কি বেঞ্চে রাখতে পারতেন কিনা, প্রশ্ন হচ্ছে সেটা। বেঞ্চে আপনি রাখলেন, প্যালেসের সঙ্গে যা ফিলিপ মাতেতাই তো পরে নেমেছেন ক্রিস্টাল প্যালেসের হয়ে, তো সেইখানে যদি তিনি বেঞ্চে ফুটবলারদেরকে রাখতেন, যখন দেখলেন যে স্কোর লাইন 2-0 হয়ে গেছে, সেকেন্ড হাফের একটা সময় তিনি তাকে নামাতেন, যেমন বিকেল আর্তেতা 1-0 গোলে এগিয়ে থাকা অবস্থায় বুকায়ো সাকাদের নামালেন এবং পরে গিয়ে ওই ম্যাচটা তারা র্যাপ আপ করে ফেললো। আর্নে স্লট তাহলে এই কাজটা কেন করলেন না, প্রশ্ন উঠেছে সেটা নিয়ে। দেখেন এই জায়গাটার মধ্যে স্লটের এটা একটা, যখন আমরা স্টার্টিং 11টা দেখছিলাম বা সাবস্টিটিউট বেঞ্চ দেখছিলাম, তখন সেখানে সব আনকোরা নাম, সেটা দেখে সবাই একটু অবাক হয়েছে। এইটা একটু আর্নে স্লটের ওই শুরুর কথাটার সাথে আপনি মেলান, তার কাছে এখন মেইন জিনিসটা হচ্ছে আমি একটা প্রপার রেস্ট দিব আমার ফুটবলারদেরকে। কারণ আপনি লিভারপুলের যদি পরের স্কেডিউলগুলো যদি আপনি দেখেন, সেখানে আপনি কার কার সাথে খেলবেন, যাদের সাথে খেলবেন লাস্ট যখন আপনার এনকাউন্টার হয়েছিল তাদের কারোর সাথেই আপনি জিততে পারেন নাই। অ্যাস্টন ভিলার সাথে আপনার লিগে ম্যাচ রয়েছে, রিয়াল মাদ্রিদের সাথে আপনার চ্যাম্পিয়ন্স লিগে ম্যাচ রয়েছে, ম্যানচেস্টার সিটির সাথে আপনার ম্যাচ রয়েছে, এবং এই সবকিছু কিন্তু ওই 10 দিনের মধ্যে আসলে লিভারপুলকে খেলতে হচ্ছে। সে কারণেই তিনি চেয়েছিলেন হয়তো একটা টোটাল রেস্ট, এবং এই লিগ কাপের রেজাল্টটা তিনি আসলে একদমই মানে মাথার মধ্যে নেন নাই। হয়তোবা তার ধারণা ছিল ইয়াং ফুটবলাররা বের করে দিতে পারে, কিন্তু এই জিনিসটা আসলে উল্টো কাজ করেছে। এখন লিভারপুলে কিন্তু আপনার আরো চাপে পড়লো, কারণ লিভারপুল কারেন্ট চ্যাম্পিয়ন, তাদের আপনি হচ্ছে গিয়ে লাস্ট 7 ম্যাচের মধ্যে একটা মাত্র জয়, তাদের গোল যে পরিমাণে তারা কনসিড করছে, এইটার তো কোনো সলিউশন নাই। আপনি ধরেন জো গোমেজকে নামিয়েছেন, হ্যাঁ জো গোমেজকে তো আপনার ধরেন ইব্রাহিমা কোনাতে যদি আপনার ইনজুরিতে পড়েন, ফান্ডাইক যদি আপনার ইনজুরিতে পড়েন, তাকে আসলে নামতেই হবে। তিনি যদি এসব ম্যাচে যদি পারফর্ম না করতে পারেন, তাহলে কখন করবেন? আপনি হচ্ছে সারের সেকেন্ড গোলটা দেখেন, তিনি কোথার থেকে ঢুকলেন, কেউ তাকে হচ্ছে আন্দাজেই করতে পারেনি। এক জায়গায় ছিলেন ম্যাকালিস্টার, আর সামনে মনে হয় আরেকটা কে জানি ছিল, পুরো ফাঁকায়। ফার্স্ট গোলটা ধরলাম যে একটা স্ক্র্যাপি গোল হয় নাই যদিও, মানে ওটারও একটা বিল্ড আপ ছিল, কিন্তু সেকেন্ড গোলটা সুন্দর একটা গোল ছিল, যেটা ক্রিস্টাল প্যালেস তাদের মুভমেন্ট দেখা গেছে, সেই মুভমেন্ট থেকে ডিফেন্স লাইন এলোমেলো হয়ে গেছে, এবং যেটা আপনি বললেন যে 3-ম্যান ব্যাকলাইন, এটা হাইব্রিড 3-ম্যান ব্যাকলাইন, তাই না? মানে অ্যান্ড্রু রবার্টসনকে আপনি তো এলসিবি হিসেবে ব্যবহার করছেন, কেরকেস কারেক্টু সামনে উইং ব্যাকের পজিশনে দিয়ে, এরপরে যখন আপনি এলোমেলো হয়ে গিয়ে গোল খাবেন, এবং ক্রিস্টাল প্যালেস আপনাকে বারবারই এক্সপ্লয়েট করে, এটা আপনি আগেও দেখেছেন। আমার কাছে মনে হয় আর্নে স্লট এই টুর্নামেন্টটা জেতার ক্ষেত্রেই খুব একটা পাত্তা দেন নাই, এবং এই কারণে তিনি ওই 11 নামিয়েছেন, এবং এটাও তিনি হয়তো ভেবেছেন যে আমি যদি আমার মূল দলকে নামালাম ক্রিস্টাল প্যালেসের সঙ্গে, প্যালেসে তো শক্তিশালী দল হিসেবেই এখন ধরতে হবে, কিন্তু ওই ম্যাচ আমি জিততে পারলাম না, তখন আমার প্লেয়ার আরো বেশি চাপে পড়ে যেতে পারে, হয়তো আমি জানি না, এরকম কিছু একটা হলেও হতে পারে। এই কারণে হয়তো তিনি এই একাদশ নামছেন। লিভারপুল এইখান থেকে বাদ পড়েছে লিগ কাপ থেকে, তাতে তাদের এই যে হারের যে ইতিবৃত্ত সেটা শুধুমাত্র লম্বাই হচ্ছে, কিন্তু এই পরের যে 3টা ম্যাচ, অ্যাস্টন ভিলা, রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার সিটি, এই 3 ম্যাচে যদি লিভারপুল হেরে যায়, যার ভেতরে অ্যানফিল্ডে ম্যাচ তাদের 2টা, অ্যাস্টন ভিলা এবং রিয়াল মাদ্রিদের সঙ্গে, তাহলে আসল চিন্তা এবং দুশ্চিন্তা আর্নে স্লট এবং লিভারপুলের সমর্থকদের শুরু হবে। এখনো যেটা আমরা খুব রাফ খাতায় লিখছি বা বলছি খুবই ক্যাজুয়ালি যে আর্নে স্লট চাপে, লিভারপুল চাপে, নতুন সাইনিং কাজে দিচ্ছে না, কিন্তু ওইগুলো 3টা ম্যাচে যদি লিভারপুলের পারফরমেন্স আপনি না দেখেন, এই আলোচনাটা অফিসিয়ালি শুরু হয়ে যাবে। এখনো তো আমরা বলছি যে আর্নে স্লট
অজুহাত হারিয়ে ফেলছেন, আর্নে স্লট চাপে পড়ছেন, তখন আমাদেরকে বলতে হবে চাপে পড়ে গেছেন, এখান থেকে তিনি মুক্তি কি করে পাবেন সেটা এখন বের করতে হবে। এবং এই জিনিসটা আপনি খেয়াল করেন, এই অ্যাস্টন ভিলাই হচ্ছে আপনার ম্যানচেস্টার সিটিকে হারালো লিগের লাস্ট রাউন্ডে। ম্যানচেস্টার সিটি তারা হচ্ছে গিয়ে আপনার লিগ কাপে জিতে তারা হচ্ছে নামতে নামবে। হ্যাঁ, মাঝখানে তাদের আরো একটা ম্যাচও আসলে রয়েছে ম্যানচেস্টার সিটি। রিয়াল মাদ্রিদ দুর্দান্ত একটা ফর্মে রয়েছে। সুতরাং লিভারপুলের জন্য একটা মোস্ট ইম্পর্টেন্ট ট্রানজিশনাল পিরিয়ড হতে যাচ্ছে এই তিনটা ম্যাচ। যেই তিনটা ম্যাচ হচ্ছে আপনার লিভারপুলের স্পেশালি ম্যান সিটি এবং অ্যাস্টন ভিলার সাথে, সেই দুইটা ম্যাচ আপনার ডিফাইন করে দিবে আপনি কি লিগের রেস থেকেও আপনি অরিজিনালি আসলে ছিটকে পড়লেন কিনা। কারণ তখন কিন্তু পয়েন্টের ডিফারেন্স বা সবকিছু মিলে লিভারপুলের জন্য অনেক অনেক টাফ হয়ে যাবে। লিভারপুল পারেনি, কিন্তু পেরেছে আর্সেনাল, পেরেছে চেলসি, পেরেছে ম্যানচেস্টার সিটি। ম্যাচের ওখানেও একটা রেজাল্ট আছে। এবং আমরা যদি এক নজরে একটু দেখে নিই যে লিগ কাপের যে কোয়ার্টার ফাইনালে লাইন আপ পাওয়া গেছে, সেখানে কে কার মুখোমুখি হচ্ছে। লিগ কাপের কোয়ার্টার ফাইনালের লাইন আপ হচ্ছে এই: আর্সেনাল ভার্সেস ক্রিস্টাল প্যালেস, আরো একটা টাফ ম্যাচ। কার্ডিফ সিটি চেলসি, যে চেলসি 4-3 গোলে হারিয়েছে ওলসকে। ম্যানচেস্টার সিটি সোয়ানসি সিটির বিপক্ষে পিছিয়ে পড়লেও পরে গিয়ে তারা টান দিয়ে ম্যাচটা জিতে নিয়েছে। নিউক্যাসল ইউনাইটেড, যারা টটেনহ্যাম হটস্পারকে হারিয়ে দিল, তারা এখন খেলবে। এবং আপনার এই লিগ কাপের আসলে চ্যাম্পিয়ন, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন তো এই নিউক্যাসল ইউনাইটেড, এই তারা 2-0 গোলে জিতেছে। তবে আর্সেনালের জন্য সেই জিনিসটা আপনি খেয়াল করেন, আর্সেনালের জন্য কি দারুণ গেল অক্টোবর মাসটা। তারা যতগুলো ম্যাচ খেলেছে, 6টা ম্যাচ, 6টা ম্যাচের 6টাই তারা জিতলো, 12টা গোল তারা দিয়েছে এবং সেই জায়গায় কোনো গোল আর্সেনালকে কনসিড করতে হয় নাই। মানে একটা গোলও আর্সেনাল কনসিড করে নেই এই অক্টোবর মাসে, যেটা ওই টপ 5 লিগেও অন্য কোনো দল যে কোনো গোল কনসিড করা ছাড়া পুরো একটা মাস কাটিয়ে দিয়েছে, সেটাও কিন্তু এবার হয়নি। আর্সেনালও তো হচ্ছে গিয়ে তাদের 11-এ চেঞ্জ করেছে। হ্যাঁ, সেই জায়গায় আপনি যে চেঞ্জগুলো দেখেন, ওই মস্কোরা এই ম্যাচেও দুর্দান্ত আসলে খেললেন। মানে পারফর্ম করেছেন ডাউম্যানের আপনি পারফরম্যান্স দেখেন, যতক্ষণ তিনি মাঠে ছিলেন, আর্সেনালের ইয়াংগেস্ট ফুটবলার, তিনি যতক্ষণ মাঠে ছিলেন তার সেই ইম্প্যাক্টটা দেখা গেছে। এরপর যখন আর্সেনালের মনে হচ্ছিল যে না, একটু গোল করার দিকেও মনোযোগ দেয়, সাকাকেও একটু গেম টাইম দেওয়া হোক, সেই সাকা নামলেন। সেই সাকা নেমে তিনি গোল করলেন 76 মিনিটে। এর আগে ওয়ানেরি তিনিও গোল করেছিলেন এবং আর্সেনালের জন্য একটা মানে স্বস্তি যে তারা এখন লিগ কাপেরও পরের রাউন্ডটায় উঠে গেছে। ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়নের বিপক্ষে আর্সেনালের শুরুটা একটু নড়বড়ে ছিল, এরপরে আর্সেনাল ধীরে ধীরে গুছিয়ে নিয়েছে। ফার্স্ট গোলটার পরে খুব বেশি শঙ্কা ছিল না লুইস কেলি। তবে এই ম্যাচে কিন্তু আপনার ফার্স্ট হাফ একরকম ছিল আর্সেনালের, সেকেন্ড হাফ ছিল অন্যরকম। হ্যাঁ, এক্স্যাক্টলি। লুইস কেলি এবং ননিয়ারি দুজন মিলে ওটা ব্রেক করলেন। এরপরে আর্সেনালের জন্য গেমটা একটু সহজ হতে থাকলো। একে তো এমিরেটস স্টেডিয়ামে খেলা, লিভারপুলের সঙ্গে এখানে একটা তফাৎ আছে। লিভারপুল যদি ফার্স্ট চান্সটা, যেটা কিয়েজা উপর দিয়ে উড়িয়ে মারলেন, ওইখানে যদি গোলটা পেতে পারতেন, গল্পটা অন্যরকম হতেই পারতো। কিয়েজাও এরকম রেয়ার স্টার্ট আবার কবে পাবেন? এই ধরনের টুর্নামেন্ট শেষ হয়ে গেলে তো তার জন্য স্টার্ট পাওয়া খুব মুশকিল 11-এ থাকা। বারবারই লিভারপুল চলে আসছে, কারণ আর্সেনালের কম্প্যারিজনটা তো ওটার সঙ্গে হচ্ছে। এক মাস আগে লিভারপুল কই ছিল, আর্সেনাল কই ছিল, এক মাস পরে দেখুন অক্টোবরে আমরা বলছি যে আর্সেনাল একটা মাস পার করে দিল কোনো রকম কোনো গোল হজম না করে। এবং তাদের যে রেকর্ড, শুধুমাত্র গোল না খাওয়া বাদ দেন, মানে অপোনেন্ট তাদের এগেইনস্টে শটও করতে পারছে না। গত 3টা 4টা 5টা ম্যাচে একেবারে ন্যূনতম শট তাদেরকে কনসিড করতে হয়েছে। তার মানে তারা আরো আগে থেকেই অপোনেন্টকে আটকে দেওয়া শিখছে এবং পারছে। এবং নিয়মিত সেন্টার ব্যাকদেরকে ছাড়া বাকি যারা আছে তারাও আসলে কতখানি সলিড। এবং আস্তে আস্তে যে আর মিকেল আর্তেতা আর্সেনালে একটা বড় স্কোয়াড তৈরি করেছেন, যারা যে কোনো কম্পিটিশনে কম্পিট করতে পারে, সেটার একটা প্রমাণ বোধহয় আমরা ব্রাইটনের ম্যাচে আপনি দেখেন। গতকালকে আমার খুব ভালো লেগেছিল কেপা আরিজাবালাগা, তাকে পার্সোনালি খুব পছন্দ। তিনি স্টার্ট করলেন, কি দারুণ তিনি খেলেন। ইনফ্যাক্ট প্রথম 10 মিনিটে তো আপনার হচ্ছে আর্সেনাল গোল কনসিড করলেও অবাক হওয়ার মতো কিছু ছিল না যদি কেপা আরিজাবালাগা সেখানে গোল না করতেন। আপনি টিম্বারকে এই ম্যাচেও হচ্ছে খেলিয়েছেন। সেকেন্ড গোলটায় টিম্বার কোথা থেকে রান শুরু করলেন, কোথায় যেয়ে থামলেন, এবং সেখান থেকেই তো বুকায়ো সাকা আসলে গোলটা দিলেন। সবকিছু মিলিয়ে আর্সেনালের যা করতে চাচ্ছেন মিকেল আর্তেতা, শেষ পর্যন্ত সেটাই তিনি করতে পারছেন। এবং সেই সবকিছু মিলিয়ে আর্সেনালের জন্য সময়টা বেশ সুখের যাচ্ছে। আর ম্যানচেস্টার সিটি তারা তো জিতেছেই, সোয়ানসি সিটির বিপক্ষে জয়টা তাদের দরকার ছিল। সোয়ানসি সিটিকে আমাদের হামজা চৌধুরী লেস্টার সিটিও হারিয়েছে। এই জায়গায় ঝামেলা আপনার যেটা হয়েছিল, সোয়ানসি যখন প্রথম গোল করলো, সম্ভবত আমার যতটুকু মনে পড়ে, যখন সোয়ানসি প্রথম গোলটা আসলে করলো, তখন ম্যানচেস্টার সিটি পেপ গার্দিওলার রিঅ্যাকশনগুলো আমরা দেখছিলাম যে কতটা চাপে তিনি পড়ে আছেন, কারণ তিনিও তো চেঞ্জ করলেন, হল্যান্ডকে তিনি খেলান নাই। তো ম্যানচেস্টার সিটির আসলে যেটা দরকার ছিল, তাদের দলে হল্যান্ড ছাড়াও গোল স্কোরারের দেখা পাওয়াটা দরকার ছিল, সেখানে আসলে তিনি পেয়েছেন। কিন্তু এই পাওয়া কি পাওয়া, এটা কিছুটা হলেও আপনার কনফিডেন্স হয়তো বিল্ড আপ করবে।
যে চেরকি তিনি হচ্ছে জানবেন যে না আমি তো আসলে গোল করতেও পারি। অনেক সময় হয় না আপনার এই ধরনের ম্যাচগুলোতে খেলে গোল করলে সেটা নেক্সট ম্যাচে আপনার কাজে দেয়। মারমুশ, চেরকি তাদের গোল এই ম্যাচটা আসলে পেপ গার্দিওলাকে শেষ পর্যন্ত আপনার কোয়ার্টার ফাইনালে তুলে দিল। 7 গোলের থ্রিলার হয়েছে যেই ম্যাচে চেলসি এবং উলফসের ম্যাচ, সেই ম্যাচটা আপনি একটু খেয়াল করেন, সেই ম্যাচে চেলসি আবারও রেড কার্ড খেয়েছে। মানে শেষ 9 ম্যাচের মধ্যে 6টা তারা রেড কার্ড কনসিড করলো। লিয়াম দালেপ 10 মাসের মতো একটু ইনজুর্ড ছিলেন, এরপর তিনি নামলেন, নেমে হচ্ছে গিয়ে 7 মিনিটের মধ্যে 2টা ইয়েলো কার্ড কনসিড করে তার রেড কার্ড হয়ে গেল। এবং এনজো মারেস্কা ম্যাচটা জিতলেও তিনি ডিরেক্ট বলছেন স্টুপিড। আবারও তিনি স্টুপিড বলছেন ডিল্যাপকে। কি অদ্ভুত তাই না? ডিল্যাপের ছেলে ডিল্যাপকে কি এইভাবে গালমন্দ করা উচিত? For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.